আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে কার্যপত্র অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে 2024 সালে যে এমসিকিউগুলো এসেছিল এগুলো সলভ করব। আমরা কার্যপত্র অধ্যায় থেকে এমসিকিউ সলভ করার আগে অধ্যায় ভিত্তিক কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিব। আমরা প্রথমে যেটা জানব, কার্যপত্র হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। বলে এটি প্রস্তুত করা বাধ্যতামূলক নহে, এটি হিসাব চক্রের আবশ্যিক ধাপ নয়, এটি হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। এটা প্রস্তুত করলেও হয়, না করলেও হয়। 2, আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে হিসাবকালের শেষের দিনে কার্যপত্র প্রস্তুত করা হয়। আমরা মূলত কার্যপত্র প্রস্তুত করি হিসাবকালের শেষের দিনে। কখন প্রস্তুত করি? আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে। এখন আমরা যে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে কার্যপত্র প্রস্তুত করি, আসলে কার্যপত্র প্রস্তুতের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কী? কার্যপত্র প্রস্তুতের মূল লক্ষ্য বা উদ্দেশ্য সঠিকভাবে আর্থিক বিবরণী প্রস্তুত করতে পারা। তাহলে আমরা বলতে পারি কার্যপত্র আমরা প্রস্তুত করি আর্থিক বিবরণী প্রস্তুতের লক্ষ্যে খসড়া হিসেবে। তাই আমরা 3 নম্বর আসলে প্রয়োজনীয় তথ্যে লিখে রাখছি যে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে খসড়া হিসেবে কার্যপত্র প্রস্তুত করা হয়। এটি আর্থিক বিবরণী প্রস্তুতের রোড ম্যাপও বলা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের রোড ম্যাপ হচ্ছে কার্যপত্র। কার্যপত্র প্রস্তুত করা হয়। কার্যপত্র বিভিন্ন কলাম বিশিষ্ট হয়ে থাকে। কার্যপত্র আমরা 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে পারি, আমরা 8 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে পারি এবং সর্বশেষ আমরা 12 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করতে পারি। আমরা যখন 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করি, 10 ঘর বিশিষ্ট কার্যপত্র বলতে আসলে এটি বহুল প্রচলিত কার্যপত্র। আমরা নর্মালি যখন কার্যপত্র প্রস্তুত করি, নর্মালি কার্যপত্র মানেই হচ্ছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র। 10 ঘর বিশিষ্ট কার্যপত্রে আসলে আমাদের কি ধাপ থাকে? 10 ঘর বিশিষ্ট কার্যপত্রে আমাদের 5টা ধাপ থাকে। আমাদের প্রশ্নে রেওয়ামিল দেওয়া থাকে, রেওয়ামিলের নিচে প্রশ্নে কিছু লেনদেন দেওয়া থাকে, যেটাকে আমরা বলি সমন্বিত লেনদেন। এই সমন্বিত লেনদেনগুলো আমাকে সমন্বয়ে জাবেদা করার মাধ্যমে হিসাবের প্রাথমিক বহিতে লিপিবদ্ধ করতে হয়। সেখান থেকে আমরা সমন্বয় জাবেদা বা সমন্বয় নামে কার্যপত্রে একটা কলাম করি, যেখানে ডেবিট ক্রেডিট থাকে। জাবেদা থেকে আমরা সেই কলামে নিয়ে আসি রেওয়ামিল, সমন্বয় জাবেদা। এই দুইটাকে মিলে আমরা সমন্বিত রেওয়ামিল করি। এই সমন্বিত রেওয়ামিল হচ্ছে কম্পালসারি কলাম, যেখানে প্রত্যেকটা হিসাব রেওয়ামিলে থাক আর সমন্বয় জাবেদায় থাক বা দুই জায়গায় থাক, যোগ বিয়োগ করে আমি সমন্বিত রেওয়ামিলে প্রত্যেকটা হিসাবকে কম্পালসারি বসাবো। এখন সমন্বিত রেওয়ামিলের থেকে বা সমন্বিত রেওয়ামিলের যেগুলো বসাইছি সবগুলো দফা থেকে আমরা যেগুলা আয় এবং ব্যয়, সকল আয় এবং ব্যয় নিয়ে আমরা আয় বিবরণীতে ব্যয় হলে ডেবিট লিখি, আয় হলে ক্রেডিট লিখি, এবং বাকি অন্যান্য সমন্বিত রেওয়ামিলের যে দফা আছে, যেমন সম্পদ আছে, দায় আছে, মূলধন আছে, উত্তোলন আছে, এগুলো আমরা আর্থিক অবস্থার বিবরণীতে লিখি। এই 5টা ধাপ নিয়ে আসলে আমরা 10 ঘর বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করি। এখন 10 ঘর বিশিষ্ট কার্যপত্রের পর আমরা 8 ঘর বিশিষ্ট কার্যপত্রে মূলত 8 ঘরে আমরা কোন ধাপগুলো সম্পন্ন করি? 8 ধাপে আসলে এই 5টার মধ্যে শুধু আমাদের সমন্বিত রেওয়ামিল ধাপটা থাকবে না। রেওয়ামিল প্রশ্নে দেওয়া থাকবে, সমন্বয় জাবেদা আমাদের প্রশ্নের রেওয়ামিলের নিচে যে লেনদেনগুলো আছে সেগুলোকে আমি সমন্বয় জাবেদা প্রস্তুত করে এই ছকে নিয়ে আসি আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তার মানে 10 ঘর বিশিষ্ট আর 8 ঘর বিশিষ্ট কার্যপত্রের মধ্যে পার্থক্য হচ্ছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্রে সমন্বিত রেওয়ামিল আছে, 8 ঘর বিশিষ্ট কার্যপত্রে সমন্বিত রেওয়ামিল নেই। এবার আসবো আমরা 12 ঘর বিশিষ্ট কার্যপত্র। এখন 12 ঘর বিশিষ্ট কার্যপত্র আর 10 ঘর বিশিষ্ট কার্যপত্রের মধ্যে পার্থক্য কী? আসলে তুমি 10 ঘরটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্যপত্র, ওয়ার্কশিট। এটা আসলে কার্যপত্র বলতে 10 ঘরকে আমরা বুঝে থাকি 10 ঘর থেকে 8 ঘর, 10 ঘর থেকে 12 ঘর। 10 ঘর থেকে 8 ঘর মানে 10 ঘরের সমন্বিত রেওয়ামিল নাই, আর 10 ঘর থেকে 12 ঘর মানে এই 5টা তো থাকবেই থাকবে। আমরা এই 5টার মধ্যে আয় বিবরণী প্রস্তুত করার পর একটু তুমি মনে করো, তুমি যৌথ মূলধনী কারবারের যখন আর্থিক বিবরণী অধ্যায় করছো, তুমি আয় বিবরণী করার পর সংরক্ষিত আয় বিবরণী করছো, দেন তুমি আর্থিক অবস্থার বিবরণী করছো। 12 ঘর বিশিষ্ট কার্যপত্রে এক্স্যাক্টলি ওই কাজটাই হবে। এই যে রেওয়ামিল, সমন্বয় জাবেদা, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, এই দেখো সংরক্ষিত আয় বিবরণী, তারপরে সর্বশেষে থাকবে আর্থিক অবস্থার বিবরণী। আসলে এই তথ্যগুলো আমরা জেনে নেওয়া জরুরি কেন? কারণ আমাদের এমসিকিউকে এই তথ্যগুলো আমাদের লাগবে। ওকে, এবার আসো তুমি নিচে 5, আয় বিবরণীতে একটি নির্দিষ্ট হিসাবকালের সকল আয় ও ব্যয় বসাতে হয়। তার মানে আয় বিবরণীতে আমরা কি করব? আয় বিবরণীতে সমন্বিত রেওয়ামিল থেকে, সমন্বিত রেওয়ামিলে সব ধরনের হিসাব বসবে, সমন্বিত রেওয়ামিল থেকে শুধু আয় ও ব্যয় আমরা আয় বিবরণীতে বসাবো। বাকি যে দফাগুলো থাকবে, অন্য সকল দফা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো। অন্যান্য সকল দফা কি? সম্পদ, দায়, মূলধন, উত্তোলন, এই সকল দফা আমরা কোথায় বসাবো? আর্থিক অবস্থার বিবরণীতে। তাহলে আর্থিক অবস্থার বিবরণীতে অন্যান্য সকল হিসাব বসে, অর্থাৎ
সম্পদ, দায়, মূলধন ও উত্তোলন। আসলে এই তথ্যগুলো তোমাকে জাস্ট একটু জেনে নিতে হবে, তাহলে তুমি এমসিকিউগুলো সলভ করতে তোমার সুবিধা হবে। এখন আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত 2024 সালের বিভিন্ন বোর্ডে যে এমসিকিউগুলো এসেছিল এইগুলো সলভ করব আমরা। তাহলে আমরা প্রথমেই যে এমসিকিউ দেখতেছি, এটা রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন একে কি বলছে, প্রকৃত অর্থে কার্যপত্র কি? প্রকৃত অর্থে কার্যপত্র একটি খসড়া পত্র, একটি খসড়া পত্র। আমরা প্রয়োজনীয় তথ্য এগুলো জেনে নিছি। 2 হিসাব চক্রের, এটা হচ্ছে গ। 2 হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক? আমি তো শুরুতেই জানলাম যে কার্যপত্র হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, এটি প্রস্তুত করা বাধ্যতামূলক না, এটা আবশ্যিক না। তাহলে হিসাব চক্রের কোন ধাপটি ঐচ্ছিক? আসলে কার্যপত্র, ঘ সঠিক অ্যান্সার। জাবেদা আবশ্যিক, খতিয়ান আবশ্যিক, রেওয়ামিল আবশ্যিক, কার্যপত্র এটা হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ এটা প্রস্তুত করা বাধ্যতামূলক না। তাহলে ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 3 কার্যপত্র বছরের শেষে প্রস্তুত করা হয়। আমরা জানছি কার্যপত্র আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে খসড়া হিসাবে প্রস্তুত করি, হিসাব করে শেষের দিনে বছরের শেষে প্রস্তুত করা হয়। তাহলে বছরের শেষ মানে হিসাব করে শেষের দিন। 8 ঘর বিশিষ্ট হতে পারে, হ্যাঁ 8 ঘর বিশিষ্ট হতে পারে। কার্যপত্র 10 ঘর বিশিষ্ট হতে পারে, 8 ঘর বিশিষ্ট হতে পারে এবং 12 ঘর বিশিষ্ট হতে পারে। তাহলে আমাদের 1 কারেক্ট অ্যান্সার, 2 কারেক্ট অ্যান্সার। 3 আর্থিক অবস্থার বিবরণী তৈরির পূর্বে, অর্থাৎ আর্থিক বিবরণী তৈরির পূর্বে প্রস্তুত করা হয়। হ্যাঁ আর্থিক বিবরণী তৈরির পূর্বে প্রস্তুত করা হয়, পরে না, পূর্বে প্রস্তুত করা হয়। তার মানে 1 2 3 তিনটাই কারেক্ট অ্যান্সার। তাহলে 3-এর ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 4 আসো, নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ? খুব গুরুত্বপূর্ণ একটি আমাদের প্রশ্ন। আমরা আসলে যখন কোনো টাকা খরচ করি, তার মানে আমার কাছে ধরো 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা আমরা বিভিন্ন কাজে আমরা কিন্তু ব্যয় করি। এখন হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যয়কে আমরা প্রধানত 2 ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে মুনাফাজিত ব্যয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আরও প্রকারভেদ আছে, যেমন বিলম্বিত মুনাফাজিত ব্যয়। কিন্তু আমাদের আসলে ব্যয়টাকে প্রধানত 2টা শ্রেণীতে বিভক্ত করি, একটা হচ্ছে মুনাফাজিত ব্যয়, একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মুনাফাজাতীয় ব্যয় কোনগুলো? সাধারণ ব্যয়কে একটা নির্দিষ্ট হিসাবকালের সাধারণ ব্যয়কে আমরা মুনাফাজাতীয় ব্যয় বলি। আর মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? একটা নির্দিষ্ট হিসাবকালের স্থায়ী সম্পত্তি বা সম্পত্তি অর্জনজনিত ব্যয়কে আমরা মূলধন জাতীয় ব্যয় বলি। তাহলে নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ? আমি কি বললাম, একটা নির্দিষ্ট হিসাবকালের স্থায়ী সম্পত্তি বা সম্পত্তি অর্জনজনিত ব্যয়কে আমরা কিন্তু মূলধন জাতীয় ব্যয় বলি। তাহলে নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ? মূলধন জাতীয় প্রাপ্তি না, মুনাফা জাতীয় প্রাপ্তি না, এই যে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় কোনগুলো? আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, দালান কোঠা ক্রয়, ভূমি ক্রয়, মেশিন সংস্থাপন খরচ, এগুলা আসলে কি? মূলধন জাতীয় ব্যয়। তাহলে নিচের কোনটি ব্যবসায়ের সম্পদ? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে ব্যবসায়ের সম্পদ। গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আসো তোমরা 5 কোনটি অন্য 3টি হতে ভিন্ন? কোনটি অন্য 3টি হতে ভিন্ন? তাহলে আমরা দেখি, শিক্ষানবিশ সালামি এটা আয়, শিক্ষানবিশ ভাতা এটা ব্যয়, বিমা সালামি এটা ব্যয়, উপযোগ খরচ ব্যয়। তার মানে এখানে আসলে 4টা অপশনের মধ্যে একটা আয় আছে, 3টা ব্যয় আছে। তাহলে কোনটি অন্য 3টি হতে ভিন্ন? তার মানে ক শিক্ষানবিশ সালামি এটা আয়, বাকি 3টা কি? ব্যয়। তার মানে আসলে আমরা যে কার্যপত্র অধ্যায়টা করতেছি এখানে এক্সট্রা আলাদা আসলে বেশি টাইপের অঙ্ক নেই। আসলে অ্যাকাউন্টিং কোথায় সৌন্দর্য জানো? প্রত্যেকটা অধ্যায়ের সাথে প্রত্যেকটা অধ্যায়ের একটা কানেক্টিভিটি আছে। এই জিনিসটা যখন একজন শিক্ষার্থী ধরতে পারবে, ক্যাচ করতে পারবে, তখন তার কাছে অ্যাকাউন্টিং মজা লাগবে অন্য 8-10টা সাবজেক্টের চেয়ে। আসলে এখানে সময় কম দেওয়া লাগে। যদি তুমি অ্যাকাউন্টিং বেসিক বুঝে করার চেষ্টা করো, তুমি আসলে অল্প পরিশ্রমেই ভালো ফলাফল করতে পারবা। তাহলে আমরা 5 পেয়ে গেলাম, ক শিক্ষানবিশ সালামি। 6 নিচের কোনটি মুনাফা জাতীয় খরচের উদাহরণ? তাহলে মুনাফা জাতীয়, আমি কি বলছি? মুনাফা জাতীয় বলতে সাধারণ ব্যয়কে বোঝায়, সাধারণ ব্যয়কে বোঝায়। একটা হিসাব করে সাধারণ ব্যয়কে বোঝায়। সাধারণ ব্যয় বলতে এক্স্যাক্টলি কোন ব্যয়গুলোকে বুঝি? আমরা যদি এক কথায় বলি, বেতন, ভাড়া, বিমা সালামি, ঋণের সুদ, অবচয়, অবলোপন, আসলে বলে শেষ করতে পারবো না। অনাদায়ী পাওনা, বিক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, ভুরি ভুরি এক্সাম্পল দেওয়া যাবে। তাহলে নিচের কোনটি মুনাফা জাতীয় খরচের উদাহরণ? ক ক্রয়কৃত মেশিনের আমদানি শুল্ক না। আমরা জানি স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত যে ব্যয়ই হোক না কেন, এগুলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে কি করতে হয়? ওই ব্যয়গুলোকে, যে সম্পত্তি ক্রয় করছি ওই সম্পত্তির নামে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হয়। ক্রয়কৃত মেশিনের আমদানি শুল্ক, এটা মেশিন হিসাবে ডেবিট হবে, তার মানে এটা মেশিন নামক সম্পদ। ক্রয়কৃত মেশিনের পরিবহন খরচ, এটা মেশিন নামক সম্পদ। ক্রয়কৃত মেশিনের সংস্থাপন খরচ, এটা মেশিন নামক সম্পদ। মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ, এটা কিন্তু মেশিন নামক সম্পদ না।
কেন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা কোন ব্যয়কে আসলে মূলধন জাতীয় ব্যয় বলি? যে ব্যয় থেকে আমরা উপযোগিতা 2 বা ততোধিক হিসাবকালের জন্য পেয়ে থাকি। যেমন আমি ধরো একটা মেশিন ক্রয় করলাম, এটার আয়ুষ্কাল 5 বছর, তাহলে আমি মেশিন ক্রয় করলাম 1 লক্ষ টাকায়। এই 1 লক্ষ টাকা যে আমি মেশিন ব্যয় করলাম, অর্থাৎ 1 লক্ষ টাকা যে আমি খরচ করলাম, এই 1 লক্ষ টাকা থেকে আমি সুবিধা নিব 5 বছর। তাহলে আমি 5 বছরের জন্য এককালীন ব্যয় করলাম 1 লক্ষ টাকা, তাহলে 5 বছরের জন্য এই ব্যয়টা একবার, এইটাকে আমরা বলতেছি অপৌনঃপুনিক ব্যয়। কিন্তু আমি 5 বছরে 5টা যদি প্রত্যেক বছরে সেম ব্যয় করি একটা নির্দিষ্ট কাজের জন্য, প্রথম বছরে একটা নির্দিষ্ট, দ্বিতীয় বছরে একটা নির্দিষ্ট, তার মানে 5 বছরে কিন্তু 5 বার ব্যয় হচ্ছে, এটাকে আমরা বলি পৌনঃপুনিক। মূলধন জাতীয় ব্যয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার এক্সাম্পল হচ্ছে, আমি কিভাবে বুঝবো কোন ব্যয়টা মূলধন জাতীয়, কোন ব্যয়টা মুনাফা জাতীয়? যে ব্যয়টা পৌনঃপুনিক নয় এটা মূলধন জাতীয়, যে ব্যয়টা পৌনঃপুনিক এটা মূলধন জাতীয় নয়, এটা মুনাফা জাতীয়। তাহলে এখানে দেখো, ক্রয়কৃত মেশিনের আমদানি শুল্ক, আমি একটা মেশিন ধরো 10 বছরের জন্য ক্রয় করছি, 10 বছরের জন্য যদি ক্রয় করি, এর আমদানি শুল্ক মানে তো আমি ক্রয় করার সময় আমাদের গভর্নমেন্টকে বা বিদেশের গভর্নমেন্টকে যে শুল্কটা দিছি এটা তো আমদানি শুল্ক, এটা আমি একবার দিব না বারবার দেবো? 10 বছরের জন্য একবার দিব। মেশিনের পরিবহন খরচ 10 বছরের জন্য একবার দিব। মেশিনের সংস্থাপন খরচ 10 বছরের জন্য একবার দিব। মেশিনের রক্ষণাবেক্ষণ খরচ এটা কিন্তু 10 বছরের জন্য একবার দিব না, এটা প্রতি বছর আমাদের কিন্তু মেশিনের একটা রক্ষণাবেক্ষণ ব্যয় আছে, মেনটেন্যান্স কস্ট আছে। তো এইটা কি আসলে আমি যদি মেশিনটা 10 বছরের জন্য কিনি, এটা কি 10 বছরের রক্ষণাবেক্ষণ খরচ একবার করলে হবে, না 10 বছরে একাধিকবার হবে? 10 বছরে একাধিকবার হবে। যখনই 10 বছরে 2 বা ততোধিকবার হবে, তখনই এটা কিন্তু আর তোমার অপৌনঃপুনিক থাকলো না, এটা পৌনঃপুনিক হলো। পৌনঃপুনিক বলতে আসলে 2 বা ততোধিকবার সংঘটিত হওয়া, এটা হচ্ছে মূল কনসেপ্ট। আমি মূলধন জাতীয় ব্যয়টা যদি ফিল করতে চাই, আসলে আমার পৌনঃপুনিক আর অপৌনঃপুনিক এই ধারণাটা আমাকে এক্স্যাক্টলি বুঝতে হবে। তাহলে আমি ক খ গ যে 3টা দেখলাম, এই 3টা ব্যয় হচ্ছে আমাদের অপৌনঃপুনিক, ঘ যে দেখলাম এই ব্যয়টা হচ্ছে আমাদের পৌনঃপুনিক। তার মানে আমি যদি মেশিন 10 বছরের জন্য ক্রয় করি বা মেশিনটার যদি আয়ুষ্কাল 10 বছর হয়, এই 10 বছরে এই ব্যয়টা মেনটেন্যান্স কস্টটা একাধিকবার রিপিটেড হবে। তাহলে আমাদের 6-এর ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 7, নিচের কোনটি মূলধন জাতীয় আয়? এখন মূলধন জাতীয় আয় বলতে আমরা কি বুঝি? মূলধন জাতীয় আয় আর মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় বলতে সাধারণ আয়, মূলধন জাতীয় আয় বলতে এক্স্যাক্টলি আমরা কাকে বুঝবো? আমরা এই যে মূলধন জাতীয় ব্যয় যে করলাম, অর্থাৎ স্থায়ী সম্পত্তি যে আমি অর্জনজনিত ব্যয় করলাম, ওই স্থায়ী সম্পত্তি বিক্রি করে আমি যে টাকাটা ফেরত পাবো, এটা আমার মূলধন জাতীয় আয়। তো নিচের কোনটি মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় প্রাপ্তিও বলতে পারি আমি? জমি বিক্রয় এটা মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য বিক্রয় এটা কিন্তু মুনাফা জাতীয় আয়। সেবা আয় এটা মুনাফা জাতীয়। কমিশন আয় এটা মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় বলতে সাধারণ আয়। ওকে, তাহলে আমার 7-এর ক হচ্ছে অ্যান্সার। এবার আসো 8, স্থায়ী সম্পদ অর্জনকে বলা হয়, স্থায়ী সম্পত্তি অর্জনজনিত ব্যয়কেই আমরা মূলধন জাতীয় ব্যয় বলি। আমি একটু আগেই বললাম, তাহলে ক হচ্ছে কারেক্ট অ্যান্সার, মূলধন জাতীয় ব্যয়। 9, মোট প্রাপ্ত কমিশনের 900 টাকার মধ্যে 100 টাকা অনুপার্জিত হলে চলতি হিসাব বছরে মুনাফা জাতীয় আয় কত টাকা হবে? আমরা টোটাল কমিশন পাইছি 900 টাকা, এই 900 টাকার মধ্যে 100 টাকা অনুপার্জিত। 100 টাকা অনুপার্জিত মানে কি? অনুপার্জিত মানে তো আমি অগ্রিম নিছি, তাহলে আমি মোট 900 টাকা নিছি, এই 900 টাকার মধ্যে আমার অগ্রিম হচ্ছে 100 টাকা। তাহলে অগ্রিম যদি 100 টাকা হয়, চলতি হিসাবকালের জন্য কত? 800 টাকা। চলতি হিসাবকালের জন্য আমি যত টাকা নিব বা চলতি হিসাবকালে সেবা দেব যতটুক, তত টাকাই হবে আমাদের আয়। তাহলে আমি দেখতেছি যে মোট কমিশন পাইছি 900 টাকা, যার মধ্যে অনুপার্জিত অর্থাৎ আমি সেবা দিতে পারি নাই, তারপরে আমি 900 টাকা পাইছি, তার মধ্যে আমি 100 টাকা সেবা দিতে পারি নাই, এটা আমার কি আছে? অনুপার্জিত আছে, তার মানে অগ্রিম আছে, আমি এখনও সেবা দিতে পারি নাই। তাহলে 900 টাকার মধ্যে আমি যদি 100 টাকা সেবা দিতে না পারি, তাহলে আমি সেবা দিতে পারছি কত টাকার? 800 টাকার। আমি যত টাকার সেবা দিতে পারছি তত টাকাই আমার মুনাফা জাতীয় আয় অর্থাৎ সাধারণ আয়। তাহলে আমাদের এখানে সাধারণ আয় 900 টাকার মধ্যে 100 টাকা যদি বাদ দেই 800 টাকা, তাহলে 9-এর খ হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা এবার একটা উদ্দীপক দেখতেছি, এখানে বলা আছে নিচের উদ্দীপকটি পড়ে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে বলা আছে অহনের ব্যবসায় সংগৃহীত লেনদেনগুলো হলো চেকের মাধ্যমে বিক্রয় 12,000 টাকা, ধারে বিক্রয় 22,000 টাকা, নগদে ক্রয় 8,000 টাকা, সোহাগের নিকট থেকে ক্রয় 30,000 টাকা এবং আরিফের নিকট থেকে কম্পিউটার ক্রয় 16,000 টাকা। তার মানে আমি যে লেনদেনগুলো দেখতেছি, আমাদের প্রথম 3টা লেনদেন নগদে সংগঠিত হয়েছে, পরের 2টা লেনদেন এই যে সোহাগের নিকট থেকে ক্রয়, তার মানে আমার ব্যক্তির নাম আছে নগদ বা
চেক বা বাকি কোনো কিছু উল্লেখ নাই, তখন আমরা জানি যে ব্যক্তির নাম উল্লেখ থেকে নগদ বা চেক উল্লেখ না থাকলে আমরা বুঝি বাকিতে ক্রয় করছি। তাহলে আমি সোহাগের নিকট থেকে বাকিতে ক্রয় করছি 30,000 টাকা, ঠিক তেমনিভাবে আরিফের কাছ থেকে আমি কম্পিউটার বাকিতে ক্রয় করছি 16,000 টাকা। তার মানে আমি যদি দেখি এখানে 46,000 টাকা বাকিতে সংগঠিত লেনদেন, 46,000 টাকা, আর নগদে সংগঠিত লেনদেন এখানে 22 আর 8 30, 30 আর 12 42। তাহলে আমরা এখানে দুই ক্যাটাগরি লেনদেন দেখতেছি, একটা হচ্ছে 42,000 নগদে সংগঠিত লেনদেন, আর একটা দেখতেছি আমরা এইখানে তোমার 46,000 এটা আছে বাকিতে সংগঠিত লেনদেন। তার মানে এখানে দুই ক্যাটাগরি লেনদেন আছে, এক নগদে সংগঠিত, দুই বাকিতে সংগঠিত। এখন আমার 10-এ কি বলছে, অহন বকেয়া ভিত্তিতে হিসাব সংরক্ষণ করলে কত টাকার লেনদেন হিসাবভুক্ত হবে। আমরা যখন ঘটনা থেকে লেনদেনকে শনাক্ত করে লেনদেনগুলোকে হিসাবের বহিতে লিপিবদ্ধ করি বা রেকর্ড করি, তখন আসলে ঘটনা থেকে লেনদেনকে লিপিবদ্ধ করার সময় আমরা দুইটা ভিত্তি অনুসরণ করি, নগদ ভিত্তি, বকেয়া ভিত্তি। নগদ ভিত্তি মানে কি, যদি ঘটনাগুলো শুধুমাত্র নগদে সংগঠিত হয় তাহলে ওটা নগদ লেনদেন, তার মানে ওটা নগদান ভিত্তিতে লেনদেন। তার মানে নগদ ভিত্তিতে বা নগদান ভিত্তিতে কোন ঘটনাগুলোকে লেনদেন হিসেবে আখ্যায়িত করি, যে ঘটনাগুলো নগদে সংগঠিত হয় সেগুলো হচ্ছে শুধু লেনদেন। বাকিতে সংগঠিত লেনদেন অর্থাৎ এই যে বাকিতে সংগঠিত লেনদেন 46,000 টাকা, সেটা নগদ ভিত্তিতে লেনদেন নয়। আবার আসো বকেয়া ভিত্তিতে আমরা কি করি, বকেয়া ভিত্তিতে তাহলে কি শুধু বাকিতে সংগঠিত লেনদেনকে আমরা লেনদেন বলবো? না, মাথায় রাখবা, নগদ ভিত্তিতে শুধু নগদ টাকায় সংগঠিত যে লেনদেনগুলো বা ঘটনাগুলো এগুলো লেনদেন, কিন্তু বাকিতে বা বকেয়া ভিত্তিতে বাকি হোক নগদ হোক সবগুলোকেই আমাকে হিসেবের বহিতে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ সবগুলো লেনদেন। তাহলে বকেয়া ভিত্তিতে মানে নগদটাও লেনদেন, বাকিতে বা অনগদ সংগঠিত ঘটনাগুলো লেনদেন। তাহলে এখানে কি বলছে 10-এ, অহন বকেয়া ভিত্তিতে হিসাব সংরক্ষণ করলে কত টাকার লেনদেন হিসাবভুক্ত হবে। তাহলে দুইটা সমষ্টি, তাহলে দুইটা সমষ্টি করে দাও, দুইটা সমষ্টি আসলে 88,000 টাকা। তাহলে বকেয়া ভিত্তিতে সবগুলো আসলে এইখানে যে লেনদেন আছে বা ঘটনা আছে সবগুলোই হচ্ছে বকেয়া ভিত্তিতে লেনদেন। তো কত টাকায় সমষ্টি? 88,000 টাকায়। 10-এর হচ্ছে ক অ্যান্সার। ওকে। 11 বলছে নগদান ভিত্তি অনুসারে অহনের নিট আয় কত হবে। নিট আয় বলতে আসলে আমরা কি করব, এখানে মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করলে আমরা নিট আয় পাবো। এখন নগদান ভিত্তি মানে কি, আমরা শুধু নগদ আয় নিব, নগদ ব্যয় নিব। কারণ নগদান ভিত্তিতে আমরা কোন ঘটনাগুলোকে লেনদেন বলবো, যে লেনদেনগুলো বা যে ঘটনাগুলো নগদে সংগঠিত হয়েছে। আসলে বকেয়া যে লেনদেনগুলো আছে বা ঘটনাগুলো আছে এগুলো নগদান ভিত্তিতে লেনদেন নহে। তাহলে নগদান ভিত্তি অনুসারে অহনের নিট আয় নির্ণয়ের জন্য আমরা আগে দেখব আমাদের নগদ আয় কত আমাদের উদ্দীপকে। তাহলে আমরা দেখতেছি চেকের মাধ্যমে বিক্রয় 12,000 টাকা, ধারে বিক্রয় 22,000 টাকা। তাহলে নগদান ভিত্তিতে ধারে বিক্রয় লেনদেন নহে, চেকের মাধ্যমে বিক্রয় মানে নগদ বিক্রয়। তাহলে আমরা এখানে নগদ আয় পেলাম 12,000 টাকা, তাহলে আমি নগদ আয় নিলাম 12,000 টাকা। ওকে। তারপরে কি বলছে, নগদে ক্রয় 8,000 টাকা, সোহাগের নিকট থেকে ক্রয় 30,000 টাকা। এই যে সোহাগের নিকট থেকে ক্রয় এটা আসলে ধারে বা বাকিতে ক্রয়, নগদান ভিত্তিতে ধারে বা বাকিতে ক্রয় এটা লেনদেন নহে। তাহলে নগদে ক্রয় কত টাকা? 8,000 টাকা। এটা নগদান ভিত্তিতে আসলে আমাদের নগদ ব্যয়। তাহলে আমরা নগদ আয় পেলাম 8,000 টাকা, নগদ ব্যয় পেলাম 4,000 টাকা। আমরা যদি 8,000 আর 4,000 বিয়োগ করি এক্স্যাক্টলি আমরা নিট আয় পাবো 4,000 টাকা। কারণ এখানে আর নগদ আয় নাই, নগদ ব্যয় নেই, একটা আয় আছে একটা ব্যয় আছে। তাহলে একটা আয় থেকে একটা নগদ ব্যয় যদি বিয়োগ করি তাহলে আমি নিট আয় পাবো। তাহলে নিট আয় অ্যান্সার হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা যদি 11 দেখি আমাদের উত্তর ক 4,000 টাকা। এবার 12 আসো। 8 কলাম কার্যপত্রে নিচের কোনটি থাকে না? তাহলে 8 কলাম কার্যপত্রে থাকে না সমন্বিত রেওয়ামিল। আমরা শুরুতেই প্রয়োজনীয় তথ্যে জেনে রাখছি, রেওয়ামিল থাকে, সমন্বয় থাকে, আয় বিবরণী থাকে, সমন্বিত রেওয়ামিল থাকে না। 12 হচ্ছে গ অ্যান্সার। 13 কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে অবগত হওয়া যায় নিট লাভ বা ক্ষতি যায়, দায় ও মালিকানা সত্ত্বর দায় ও সম্পত্তির অবস্থা যায়, হিসাবের উদ্বৃত্ত আসলে কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে অবগত হওয়া যায় না। হিসাবের উদ্বৃত্ত আমরা কোথায় পাই? খতিয়ান প্রস্তুত করার মাধ্যমে। আমরা ঘটনা থেকে লেনদেন শনাক্ত করি, লেনদেন শনাক্ত করার পর আমরা হিসাবের প্রাথমিক বহিতে লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি, মানে জাবেদা প্রস্তুত করি। জাবেদা প্রস্তুত করার পর আমরা শ্রেণীবদ্ধ করি, অর্থাৎ আমরা খতিয়ানে পোস্টিং দেই। খতিয়ানে পোস্টিং করার পর হিসাব করার শেষের দিনে প্রত্যেকটা খতিয়ানের সমাপনী চেয়ে নির্ণয় করি।
এইটাই হচ্ছে হিসাবের উদ্বৃত্ত নির্ণয়। তো হিসাবের উদ্বৃত্ত নির্ণয় কোথায় করা হয়? হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা হয় খতিয়ানে। তাহলে কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে আমরা হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে পারবো না। তাহলে কী কী নির্ণয় করতে পারবো? নিট লাভ বা ক্ষতি, দায় ও সম্পত্তির অবস্থা বা পরিমাণ। তাহলে 1 এবং 2 কারেক্ট অ্যান্সার। তাহলে ক হচ্ছে সঠিক অ্যান্সার। আরেকটা আমরা উদ্দীপক দেখতেছি, কার্যপত্রের দেখো কার্যপত্রের রেওয়া মিলে বেতন 20,000 টাকা এবং বকেয়া বেতন 5,000 টাকা। তাহলে কার্যপত্রের রেওয়া মিলে 20,000 টাকা বেতন আছে রেওয়া মিলে, আর সমন্বয়ে বকেয়া বেতন 5,000 টাকা আছে। বকেয়া বেতন মানে বাদ পড়ে যাওয়া বেতন। ওকে, এখন কি বলছে 14 10 ঘর বিশিষ্ট কার্যপত্রের সমন্বিত রেওয়া মিলে বেতন বাবদ কত টাকা দেখাতে হবে। আমরা যখন বেতনটা কার্যপত্রে বসাবো, আমরা রেওয়া মিলে বেতন বসাবো 20,000 টাকা, রেওয়া মিলে ডেবিট ঘরে বেতন বসাবো, রেওয়া মিলে ডেবিট ঘরে 20,000 টাকা। তারপরে কিন্তু সমন্বয় আসবে, যেমন আমাদের রেওয়া মিলে ডেবিট ক্রেডিট আছে, সমন্বয়ের আবার ডেবিট ক্রেডিট থাকবে, সমন্বয়ের ডেবিট ক্রেডিট থাকবে। আমরা বকেয়া বেতন সমন্বয় দেখতেছি 5,000 টাকা। এই বকেয়া বেতনের সমন্বয় যাবে দেখি বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আমরা প্রথমে কিন্তু রেওয়া মিলে বেতন লিখলাম, রেওয়া মিলে ডেবিট 20,000 টাকা। এখন তারপরে আমি কিন্তু সমন্বয় জাবেদা পাইলাম, সমন্বয় জাবেদায় আমি কাদেরকে বসাবো? আমি এখানে যাকে লিখবো, আমি যদি বেতন লিখি, রেওয়া মিলে বেতন 20,000 টাকা লিখছি, তার যদি সমন্বয় জাবেদা থাকে আমি সমন্বয় জাবেদায় বা সমন্বয়ে বসাবো। সমন্বয় জাবেদায় বসার সিস্টেমটা কি? আমি যার নাম এখানে লিখবো, বেতনটা যদি সমন্বয় জাবেদায় ডেবিট থাকে ডেবিট ঘরে লিখবো, বেতনটা যদি ক্রেডিট থাকে ক্রেডিট ঘরে লিখবো। সমন্বয় জাবেদায় আমার বেতনটা কি আছে? সমন্বয় জাবেদা বকেয়া বেতন, এটা জাবেদা কি? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তাহলে বেতন ডেবিট আছে, তাহলে সমন্বয় জাবেদায় বেতনটা আমি ডেবিট লিখবো 5,000 টাকা। তাহলে রেওয়া মিলে ডেবিট, সমন্বয় জাবেদায় ডেবিট। তাহলে এই ডেবিটে যোগ হয়ে সমন্বিত রেওয়া মিলে ডেবিট ঘরে বসবে 25,000 টাকা। মূল বিষয়টা হচ্ছে এটা। সমন্বিত রেওয়া মিল বলতে শুদ্ধ রেওয়া মিল। আমরা দেখতেছি রেওয়া মিলে বেতন আছে 20,000 টাকা। আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি, আয় বিবরণীতে আমরা কি করি? বেতনের সাথে বকেয়া বেতন যোগ করে আমরা কিন্তু প্রকৃত বেতন পাই। সমন্বিত রেওয়া মিল সেই জিনিসটাই মিন করে যে প্রকৃত আসলে আমাদের হিসাবটা কত, প্রত্যেকটা হিসাবে সঠিক জের কত, এটা আমরা সমন্বিত রেওয়া মিলে পাই। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রকৃত বেতন হচ্ছে 25,000 টাকা। তাই আমরা বলতে পারি 10 ঘর বিশিষ্ট কার্যপত্রে সমন্বিত রেওয়া মিলে বেতন বাবদ কত টাকা দেখাতে হবে? 25,000 টাকা দেখাতে হবে। মূল বিষয়টা এটা। ওকে, তারপরে 15 কার্যপত্র হতে জানা যায় না। এটা তো আমাদের উদ্দীপক অনুযায়ী 14 গেল, তারপরে আমরা আসবো 15। কার্যপত্র হতে জানা যায় না কোনটি? কার্যপত্র হতে জানা যায় না হচ্ছে মোট লাভ। কার্যপত্র হতে মোট লাভ জানা যায় না। ওকে, কার্যপত্র হতে মোট লাভ জানা যায় না। কেন জানা যায় না? কারণ আমরা কার্যপত্রে যখন আয় বিবরণীর ঘরটা দেখি, আসলে এখানে কার্যপত্রে আমরা হিসাবটা করি কিভাবে? আমরা হিসাবটা করি ডেবিট ক্রেডিটের মাধ্যমে। আমাদের প্রত্যেকটা আসলে কলামে এক একটা যে ধাপ আছে, রেওয়া মিল ডেবিট ক্রেডিট থাকে, সমন্বয় ডেবিট ক্রেডিট থাকে, সমন্বিত রেওয়া মিল ডেবিট ক্রেডিট থাকে, আয় বিবরণী ডেবিট ক্রেডিট থাকে। তাহলে আয় বিবরণী সিস্টেমটা কি? ধরো এটা আয় বিবরণী, এটা সিস্টেমটা কি? যে ডেবিট থাকবে ক্রেডিট থাকবে। ডেবিট দিকে আমরা লিখবো ব্যয়গুলো, ক্রেডিট দিকে লিখবো আমরা আয়গুলো। এখন আমরা শেষে একদম আমরা আয় থেকে ব্যয় বাদ দেবো। ধরো আয় হয়েছে আমাদের 1 লক্ষ টাকা, হিসাব করে দেখলাম আমার ব্যয় 80,000 টাকা। তাহলে আমি এই 1 লক্ষ টাকা সমান করার জন্যে ব্যয় আমি 1 লক্ষ টাকা লিখবো। এই 1 লক্ষ টাকা থেকে ব্যয় বিয়োগ করলে আমরা একটা এক্স্যাক্টলি লাভ পাবো, সেটা নিট লাভ। আসলে কার্যপত্রে আমরা একটা লাভই বের করতে পারবো, সেটা হচ্ছে নিট লাভ বা নিট মুনাফা। কিন্তু যখন আমরা প্রকৃত আর্থিক বিবরণী প্রস্তুত করি, আর্থিক বিবরণীতে আমরা যখন আয় বিবরণী প্রস্তুত করি, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীতে আমরা বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাই। মোট মুনাফা থেকে আসলে আমরা কি করি? পরিচালন ব্যয় বাদ দেই, আমরা পাই পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় যোগ করি, অপরিচালন ব্যয় বিয়োগ করি, আমরা নিট মুনাফা পাই। কিন্তু কার্যপত্রের আয় বিবরণীতে আমরা কিন্তু ওই ধাপগুলো সম্পূর্ণ করি না। আমরা মোট মুনাফা বের করতে পারি না, পরিচালন মুনাফা বের করতে পারি না। কেন পারি না? কারণ এইখানে আয় বিবরণী মানে ডেবিট আর ক্রেডিট। যত ব্যয় আছে ডেবিট লিখবো, যত আয় আছে ক্রেডিট লিখবো, লিখে একদম শেষে গিয়ে যোগ বিয়োগ করবো। ধরো আয় 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা আয় ক্রেডিট দিকে নিয়ে যেয়ে ব্যয়গুলো বিয়োগ করে আমি একটা লাভ পাবো, যেটা নিট লাভ। তাহলে কার্যপত্র হতে জানা যায় না কোনটি? মোট লাভ জানা যায় না, নিট লাভ জানা যায়, মোট সম্পদ জানা যায়, মোট দায় জানা যায়, মোট লাভ জানা যায় না। তাহলে আমাদের 15 খ হচ্ছে সঠিক অ্যান্সার। 16 দালান কোঠার সম্প্রসারণ কোন জাতীয় ব্যয়? দালান কোঠার সম্প্রসারণ, এটা বুঝতে হবে দালান কোঠার সম্প্রসারণ বিষয়টা কি। দালান কোঠার সম্প্রসারণ বলতে ধরো আমার প্রতিষ্ঠানে 3টা রুম আছে, আমার প্রতিষ্ঠানে 3টা রুমের জায়গায় নতুন আরেকটা রুম উঠালাম, 4টা রুম হলো। এখন 3টা রুমের আমাদের মূল্য ধরো 2 লক্ষ টাকা,
আমি চতুর্থ যে রুমটা উঠালাম তার ব্যয় করলাম 50,000 টাকা। এই 50,000 টাকা যে ব্যয় করলাম এইটাকেই আমরা নতুন রুম যে 50,000 টাকায় উঠালাম এটাকেই আমরা বলতেছি দালান কোঠার সম্প্রসারণ ব্যয়। তার মানে আমি দালান কোঠাটাকে বর্ধিত করলাম। আমার 3টা রুম ছিল, আমি 4টা রুম করলাম। 3টা রুমের মূল্য ছিল 2 লক্ষ টাকা, আমি আরেকটা যে রুম করলাম তার ব্যয় হলো 50,000 টাকা। এই ব্যয়ের ফলে আসলে আমাদের টোটাল সম্পদকে বাড়াবে, তখন আমাদের দালান কোঠার মূল্য হবে 2,50,000 টাকা। তাহলে দালান কোঠার সম্প্রসারণ ব্যয় বলতে, দালান কোঠার সম্প্রসারিত বলতে আসলে আমি নতুন করে আরও দালান উঠাইছি তার ব্যয়কে বা বাড়াইছি তার ব্যয়কে আমরা বুঝাচ্ছি, এটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে 16 হচ্ছে গ সঠিক অ্যান্সার। এবার 17 আসো, যন্ত্রপাতির আধুনিকরণ খরচ কি জাতীয় ব্যয়? দেখো আধুনিকরণ বলতে আপডেট খরচ, যন্ত্রপাতির আপডেট খরচও হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। ক হচ্ছে কারেক্ট অ্যান্সার। আবার এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে, ভূমি উন্নয়ন ব্যয়। ভূমি উন্নয়ন ব্যয় বিষয়টা কেমন? যে আমার জমির পাশে একটা খাল আছে, খালটা আমি ব্যবহার করতে পারতেছি না, খালটা আমি কি করলাম, মাটি ভরাট করলাম। তাহলে মাটি ভরাট করার ফলে খালটা আমার ব্যবহার উপযোগী হলো। এই যে মাটি যে ভরাট করলাম, এই মাটিটাতে আমি আজীবনের জন্য ভরাট করলাম। তাহলে এই যে আজীবনের জন্য আমি মাটি ভরাট করলাম, আজীবনের জন্য এটা একবার ব্যয় হলো, তার মানে অপৌনঃপুনিক। তাহলে দালান ভূমি উন্নয়ন ব্যয়ও আমাদের হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। 18, কোনটি মুনাফা জাতীয় আয়? মুনাফা জাতীয় আয় কোনটি? অতিরিক্ত মূলধন, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ গ্রহণ, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। সম্পত্তি বিক্রয়, এটা মূলধন জাতীয় প্রাপ্তি। বলছে মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় আয় মানে কি? সাধারণ আয়। তাহলে মুনাফা জাতীয় আয় হচ্ছে বিনিয়োগের সুদ। আমাদের ঘ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আসে 19, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে কিছু সংখ্যক মেশিন ক্রয় কোন ধরনের ব্যয়? আমরা জানি বিক্রয়ের উদ্দেশ্যে যখন আমরা কোনো বস্তু ক্রয় করি তখন এটা হয়ে যায় পণ্য। আমি আবারও বলতেছি, আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যখন কোনো বস্তু ক্রয় করব তখন এটা হয়ে যায় পণ্য। আমরা এসএসসি লেভেলে হিসাব বিজ্ঞানে আমরা পণ্যকে আসলে কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ করি। আমরা পণ্যকে কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাবের বইতে লিপিবদ্ধ করি। কালান্তিক মজুদ পদ্ধতিতে কি বলে? পণ্য ক্রয় করলে ব্যয় হয়, পণ্য বিক্রি করলে আয় হয়। এখন পণ্য মানে বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হলেই এটা পণ্য হয়ে যায়। তার এখানে কী বলা আছে দেখো তো, পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে কিছু সংখ্যক মেশিন ক্রয় কোন ধরনের ব্যয়? পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে মানে তো বিক্রয়ের উদ্দেশ্যে কিছু সংখ্যক মেশিন। তাহলে এই মেশিনটা কি আর আমার সম্পদ থাকলো? নর্মালি যখন থাকে মেশিন ক্রয় তখন ওইটা কিন্তু আর পণ্য হয় না, তখন ওটা হয়ে যায় ব্যবহারযোগ্য বস্তু। ব্যবহারযোগ্য বস্তু সম্পদ। আর আমি যদি বিক্রয়ের উদ্দেশ্যে কোনো বস্তু ক্রয় করি তখন এটা পণ্য। এই কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার হতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার না হলে অনেক কিছু এদিক ওদিক হয়ে যাবে। তাহলে এখানে যে মেশিন ক্রয় করছি আমি বিক্রয়ের উদ্দেশ্যে, তার মানে এই মেশিনটা পণ্য হয়ে গেছে। তো পণ্য হয়ে যাওয়ার কারণে আসলে মেশিন ক্রয়ের জন্য ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। ক্রয় হিসাব কি? পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, এটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়। 19-এর ক অ্যান্সার। এবার আসো 20, বকেয়া বেতনের সমন্বয়। দেখো বকেয়া বেতনের সমন্বয় যাবেটা কী হবে? বকেয়া বেতনের সমন্বয় যাবেটা কি? আমরা সবাই জানি বকেয়া বেতনের ফলে একদিকে বেতন নামক ব্যয় কম দেখানো হয়েছে, আরেকদিকে বকেয়া বেতন নামক দায় কম দেখা হয়েছে। তাহলে বকেয়া বেতনের সমন্বয় যাবেটা মানে আমাকে ব্যয় বাড়াতে হবে, দায় বাড়াতে হবে। একদম সিম্পল বিষয়। বকেয়া বেতন সমন্বয়ে থাকলে আমরা কি করি? আমরা আয় বিবরণীতে রেওয়ামিলে যে বেতন আছে বেতনের সাথে যোগ করি, আরেকবার চলতি দায় হিসেবে দেখায়। একটু যে ফিল করো বকেয়া বেতনের কাজটা তুমি কি করো? তুমি আয় বিবরণীতে বেতনের সাথে যোগ করো, তুমি চলতি দায় হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে লেখো। তাহলে তুমি সমন্বয়ের কাজ কয়বার করলা? 2বার। একবার ব্যয় দেখাইলে, একবার চলতি দায় দেখাইলা। ব্যয় দেখাইলা মানে ব্যয় বাড়াইলা, চলতি দায় দেখাইলা মানে চলতি দায় বাড়াইলা। ব্যয় বাড়লে কি হয়? ডেবিট হয়। চলতি দায় বাড়লে কি হয়? ক্রেডিট হয়। তাহলে বকেয়া বেতনের সমন্বয়ে যাবে নাকি বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। একদম সিম্পল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ক, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এখন আমরা 21 নং MCQ সমাধান করব। 21-এ কী বলছে? দেওয়া মিলে বিমা প্রিমিয়াম দেওয়া আছে 2,400 টাকা এবং সমন্বয়ে ইহা বলা ছিল যে প্রত্যেক বছর 31 মার্চ তারিখে বাৎসরিক ভিত্তিতে প্রদান করা হয়। আয় বিবরণীতে কী পরিমাণ বিমার প্রিমিয়াম দেখাতে হবে? তার মানে আয় বিবরণীতে বিমা প্রিমিয়ামের খরচের পরিমাণ কত? এই নৈবিত্তিটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে একটা নীতি। এখানে রেওয়ামিলে দেওয়া আছে বিমা প্রিমিয়াম 2,400 টাকায় রেওয়ামিলে দেওয়া আছে। মূলত তোমাকে বের করতে বলছে আসলে চলতি বছরে খরচের পরিমাণ। এখন নীতিটা কি বলে? আমি প্রতি বছর 31 মার্চ তারিখে
আমি 12 মাসের জন্য বিমা টাকা দেই, 12 মাসের জন্য দেই। কত টাকা দেই? আসলে 2400 টাকাই দেই 12 মাসের জন্য। এখন সিস্টেমটা আমাকে বুঝতে হবে। ধরো এই নীতিটা শুরু হয়েছে 2021 সালে, ধরো 2021 সাল এই নীতিটা আবির্ভাব ঘটছে। তো 2021 সালে কি করা হয়েছে, 31শে মার্চ তারিখে 2021 সালের 31শে মার্চ তারিখে আমি 2400 টাকা প্রদান করছি বিমা প্রিমিয়াম। কত টাকা দিছি? 2400 টাকা। কত মাসের জন্য দিছি? 12 মাসের জন্যেই দিছি। এখন 12 মাসের জন্য যদি দেই তাহলে 21 সালে তুমি ব্যয় দেখাবো কত, আর 21 সালে অগ্রিম দেখাবা কত। তাহলে তুমি যদি 21 সালের 31শে মার্চ তারিখে দাও, এটা কিন্তু প্রথম বছর ছিল, একটু বুঝতে হবে। তাহলে তুমি 21 সালে ব্যয় দেখাবা 9 মাস, তার মানে আসলে 21 সালের জন্য 9 মাস। 21 সালের জন্য 9 মাস মানে কত টাকা? তাহলে যদি 2400 12 মাসের জন্য হয়, প্রতি মাসের জন্য 200 টাকা, তাহলে 9 মাসের জন্য 1800 টাকা। আর 3 মাস মানে কিন্তু এটা আসলে এক্স্যাক্টলি 22 সালের। এটা 22 সালের জন্য কত টাকা হবে? 3 মাস মানে 600 টাকা। তাহলে এইভাবে তুমি কিন্তু আসলে স্টার্ট করছো 2400 টাকা দ্বারা। তাহলে 21 সালে এটা হয়েছে। এইভাবে অটোমেটিকলি 22 সালে আসলা। 22 সালে এসেও তুমি আবার কি করলা? 22 সালের 31শে মার্চ তারিখে তুমি কি করছো? 31শে মার্চ তারিখে তুমি কিন্তু ওই 2400 টাকাই দিছো। কয় মাসের জন্য দিছো? 12 মাসের জন্য দিছো। ভালো কথা, 12 মাসের জন্য দিছো। তুমি যদি 12 মাসের জন্য দাও তাহলে তুমি 22 সালের জন্য কয় মাস দিছো? 9 মাস। 9 মাস, 9 মাস। আর তুমি 23 সালের জন্য কত দিছো? 3 মাস। 3 মাস, এটা কয় সাল? 23 সাল। তাহলে 9 মাস হচ্ছে 1800 টাকা, আর তুমি 23 সালের জন্য অগ্রিম দিছো 600 টাকা। এখন ভালো কথা, তাহলে 22 সালে এসে 22 সালের অবশিষ্ট 3 মাস গেল কই? এইবার ভালো করে দেখো, তুমি 21 সালে কিন্তু নীতিটা শুরু করছো। 21 সালে কিন্তু তুমি শুধু 21 সালের জন্য ব্যয় দেখাইছো 9 মাস, অগ্রিম দেখাইছো কত? 3 মাস। এই অগ্রিমটা কোন মাসের, কোন বছরের? 22 সালের। তাহলে 21 সালেই তুমি 22 সালের দিছো কত? 600। তাহলে 22 সালে এসে আর তুমি ওই 3 মাসের জন্য কি 22 সালে দিবা? কারণ 22 সালে তো তুমি 3 মাসের জন্য দিয়ে দিছো। 22 সালের 3 মাসের জন্য তো তুমি 600 টাকা দিয়ে দিছো। 22 সালটা তোমার কিন্তু এই সালটা, আগে বুঝতে ভালো করে তোমাকে, 22 সালটাই এই সালটা, আর 21 সালটা নীতি স্টার্ট হয়েছে। 21 সালটা এই জন্যে আমি বিবেচনায় আনবো না, কারণ আমার নীতি স্টার্ট হওয়ার পর আসলে পরের বছরগুলো আমাকে আসতে হবে, মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমি 22 সালে যখন 12 মাসের জন্য দিলাম, তখন আমি 22 সালের জন্য দিলাম 9 মাস, কিন্তু 22 সাল তো 12 মাসে হয়েছে নাকি? জানুয়ারি থেকে কাউন্ট হবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস গেল কোথায়? আসলে 21 সালে তো আমি 3 মাসের দিয়ে দিছি। তাহলে 22 সালে টোটাল আমি কয় মাসের জন্য দিছি? 22 সালে আমি টোটাল দিছি আমি 30 মাসের 3000 টাকা। কিভাবে সম্ভব? 22 সালে যে তুমি আগেই দিয়ে রাখছো 600 টাকা, আরও দিলা কত? 2400 টাকা, টোটাল দিলা কত? 3000 টাকা। তাহলে 22 সালে আবার তুমি 3 মাসের 23 সালের জন্য দিছো, অগ্রিম দিছো, তো ওই অগ্রিমটা আবার 600 টাকা মাইনাস করো, তাহলে এক্স্যাক্টলি তুমি কত পাচ্ছ? 22 সালের টাকা 2400 টাকা। কীভাবে সম্ভব? একদম ইজি বিষয়টা, তোমাকে এইটাই ভালো করে বুঝতে হবে। তুমি আসলে তুমি তো 22 সালে আসো, এটা 22 সাল, তুমি 22 সালে তো 2400 টাকা দিছো, 2400 টাকা দিছো বাৎসরিক। কবে? 31শে মার্চ। আবার 21 সালে তুমি যে 22 সালের টাকা 600 টাকা দিয়ে রাখছো, তাহলে 22 সালে তুমি মোট দিলা কত? 3000 টাকা দিলা। একদম সিম্পল বিষয়। এই 3000 টাকার মধ্যে তুমি 23 সালের জন্য দিছো আবার তো 3 মাস, এই যে, কারণ বাৎসরিক ভিত্তিতে পরের বছরের 31শে মার্চ পর্যন্ত, কারণ তোমার তো 22 সাল ডিসেম্বর 31 তারিখে শেষ হবে। তাহলে 31শে মার্চ, তার মানে 23 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের তুমি 22 সালে 23 সালে 3 মাসের অগ্রিম দিলা, তাহলে অগ্রিমটা এখানে মাইনাস হবে। তাহলে 22 সালের জন্য আমাদের বাৎসরিক খরচ কত? এক্স্যাক্টলি 2400 টাকা। কীভাবে পেলাম? আসলে আমি বিগত 22 সালে, এই 21 সালে 22 সালের জন্য যে আমি 600 টাকা নিয়েছি, ওটা যোগ করলাম, চলতি বছরে 2400 দিছি, এই 2400-র সাথে তাহলে আমার 3000 টাকা 22 সালের মোট টাকা হলো। 23 সালের জন্য আমি অগ্রিম দিছি কত? 600। তার মানে আমি এক্স্যাক্টলি যে কাজটা করতেছি, বিগতটা 2400-র সাথে যোগ করতেছি, পরবর্তীটা বিয়োগ করতেছি, করে আসলে আমরা বিমা প্রিমিয়ামের খরচ পাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। তাহলে এখানে মূল বিষয়টা কি হচ্ছে, আমি এক্স্যাক্টলি 3 মাসের বিগত বছরে চলতি বছরের টাকাটা অগ্রিম পাইছি, এবং চলতি বছরে পরবর্তী বছরের টাকাটা অগ্রিম দিলাম। তাহলে এক্স্যাক্টলি প্রতি বছর যে আমি 2400 টাকা দিচ্ছি, এই 2400 টাকা তো আমি আসলে 22 সালে দিছি। 22 সালের টাকা আমি আবার 21 সালে পাইছি 600।
তাহলে বিগত টাকাটা যোগ হচ্ছে, আবার আমি 23 সালের জন্য দিচ্ছি কত 600, তাহলে এটা পরবর্তী মানে অগ্রিমটা বিয়োগ হচ্ছে। তাহলে বিগত 2400 থেকে যোগ হচ্ছে, অগ্রিমটা বিয়োগ হচ্ছে, এক্স্যাক্টলি ঘুরে ফিরে এই 600 ক্যান্সেল, এই 2400 টাকাই আমার ব্যয় হচ্ছে। তাহলে প্রতি বছর কিন্তু 2400 টাকাই ব্যয় হবে, মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমি 21-এ পেয়ে গেলাম যে ব্যয় হবে 2400 টাকা, তাহলে গ হচ্ছে অ্যান্সার। এবার 22 আসো, মণিহারি ক্রয় 800 টাকা, প্রারম্ভিক মণিহারি 100 টাকা ও ব্যবহৃত মণিহারি 720 টাকা হলে অব্যবহৃত মণিহারির পরিমাণ কত? একদম ইজি এটা। তাহলে মণিহারি ক্রয় করছে কত? 800 টাকা, আর প্রারম্ভিক মণিহারি কত? 100 টাকা। এই ক্রয় আর প্রারম্ভিক মণিহারি এই দুটোকে যদি যোগ করি, তাহলে আমরা শুরুতে মণিহারি ছিল 100 টাকা, আমি ক্রয় করছি 800 টাকা, তাহলে আমাদের ব্যবহারযোগ্য মণিহারি কত টাকা? 900 টাকা। ভালো করে বোঝো, আমার প্রারম্ভিক মণিহারি ছিল 100 টাকা, আমি এই বছরে আরও ব্যবহারের জন্য ক্রয় করছি 800 টাকা, তাহলে এটা ব্যবহারযোগ্য। তাহলে এই বছর আমি সর্বোচ্চ যদি পুরো মণিহারি ব্যবহার করে দেই, তাহলে আমি 900 টাকার মণিহারি ব্যবহার করতে পারবো। কিন্তু আমি দেখছি এই 900 টাকার মধ্যে ব্যবহার করছি কত? 720 টাকা ব্যবহার করছি। তাহলে আমি 900 টাকার মধ্যে যদি 720 টাকা ব্যবহার করি, তাহলে ব্যবহার করতে পারিনি কত? 180 টাকা। তাহলে এই 180 টাকাই হচ্ছে অব্যবহৃত মণিহারির পরিমাণ, একদম ইজি। তাহলে অব্যবহৃত মণিহারির পরিমাণ কত? খ 180 টাকা। এবার 23 আসো, অনুপার্জিত অগ্রিম আয়ের সমন্বয় দ্বারা কি নির্দেশ করে? অনুপার্জিত অগ্রিম আয়, অনুপার্জিত আয় যে কথা, অগ্রিম আয় একই কথা। অনুপার্জিত অগ্রিম আয়ের সমন্বয় দ্বারা কি নির্দেশ করে? তাহলে অনুপার্জিত আয়ের সমন্বয়ে যাবে দায় কি হয়? অনুপার্জিত আয় হ্রাস পায়, আয় বৃদ্ধি পায়। কারণ অনুপার্জিত আয় বলতে অনুপার্জিত আয়ের যতটুকু অংশ অর্জিত হয়েছে তার সমন্বয়ে যাবাদাকে বুঝায়। তাহলে অনুপার্জিত অগ্রিম আয়ের সমন্বয় দ্বারা কি নির্দেশ করে? একদিকে দায় হ্রাস পাবে, আরেকদিকে আয় বৃদ্ধি পাবে। এই যে দায় হ্রাস এবং আয় বৃদ্ধি, তাহলে 23-এর গ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 24 আসো, প্রাপ্য সুদ সমন্বয় করা না হলে, প্রাপ্য সুদ ভালো করে বুঝো, এটা প্রাপ্য সুদ মানে কি? আয় বকেয়া আছে, আয় বকেয়া আছে, কোনো আয় যদি বকেয়া থাকে, কোনো ব্যয় যদি বকেয়া থাকে, এটা সমন্বয়ের কাজ দুইবার। কোনো আয় বকেয়া আছে মানে কি? আয় কম দেখা হয়েছে, আর বকেয়া আয় চলতি সম্পদ কম দেখা হয়েছে, এটা বুঝতে হবে। ব্যয় বকেয়া আছে মানে কি? ব্যয় কম দেখা হয়েছে, বকেয়া ব্যয় চলতি দায় কম দেখা হয়েছে। এই জিনিসগুলো আগে তোমাকে জানতে হবে। তাহলে প্রাপ্য সুদ মানেই তো বকেয়া আয়। তাহলে প্রাপ্য সুদ মানে একদিকে সুদ আয় কম দেখা হয়েছে, আরেক দিকে প্রাপ্য সুদ মানে চলতি সম্পদ কম দেখা হয়েছে। আসলে এটার সাথে দায়ের কোনো সম্পর্ক আছে? এখন আসলে বহু উত্তরে আমি যদি একটা ভুল শুরুতেই পাই, আমাদের আর এই দুইটা আসলে পড়ার প্রয়োজনে নাই, আমার 2 আর 3 কারেক্ট হবেই। তারপরে বোঝা লাগবে দায় হ্রাস, এটার কোনো অস্তিত্ব নাই, কারণ এখানে একদিকে আয় বাড়বে, একদিকে আমি আয় কম দেখাইছি, আরেকদিকে আমি সম্পদ কম দেখাইছি, দায়ের কোনো অস্তিত্ব নাই। 2, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, প্রাপ্য সুদ, তার মানে আমি আয় কম দেখাইছি। আয় কম দেখাইছি বলতে আমার কি হয়েছে? আসলে আয় কম দেখাইছি মানেই আমার আয় কম দেখা হয়েছে, অর্থাৎ ব্যয় বেশি দেখা হয়েছে। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় সঠিক, সম্পত্তি হ্রাস পায় সঠিক। ওকে, তাহলে আমাদের 2 এবং 3 কারেক্ট অ্যান্সার। তাহলে প্রাপ্য সুদ সমন্বয় করা না হলে আমি আয় কম দেখাইছি, আমি সম্পদ কম দেখাইছি। তাহলে আয় কম দেখাইছি মানে ব্যয় বেশি দেখা হয়েছে, ব্যয় বেশি মানে কি? তাহলে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, ব্যয় বেশি হয়েছে মানে কি? মালিকানা সত্ত্ব কমাইছি। আর যেহেতু আমি প্রাপ্য সুদ দেখাই নাই, তাহলে আমার সম্পত্তি কম দেখা হয়েছে। তাহলে 2 এবং 3 কারেক্ট অ্যান্সার। তাহলে গ হচ্ছে সঠিক অ্যান্সার। 25 আসো, অগ্রিম খরচ সমন্বয় বাদ পড়লে, তাহলে অগ্রিম খরচ যদি সমন্বয়করণ বাদ পড়ে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে? আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে? তাহলে কি সমন্বয়ে বাদ পড়ে গেলে? অগ্রিম খরচ। অগ্রিম খরচ বলতে অগ্রিম খরচ কি হয়? খরচকে কমায়। ধরো আমি বেতন দেখাইছি 20,000 টাকা রেওয়া মিলে, এই বেতনের মধ্যে অগ্রিম বেতন 6,000 টাকা আছে। এই অগ্রিম বেতন 6,000 টাকা আমি যদি সমন্বয় সাধন না করি, অগ্রিম বেতনের কাজটাকে একটু নিজে ফিল করো। অগ্রিম বেতনের কাজটা হচ্ছে আমরা ব্যয় থেকে বাদ দেই। কেন? আমি যে 20,000 টাকা কর্মচারীকে বেতন দেখাইছি, এই 20,000 টাকার মধ্যে পরের বছরের জন্য দেওয়া আছে কত? 6,000। তাহলে পরের বছরের জন্য যে 6,000 দেওয়া হয়েছে, এই 6,000 টাকার কি মেয়াদ উত্তীর্ণ হয়েছে? এটা তো আগামী বছরে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হবে। তাহলে যেহেতু এই 6,000 টাকা আগামী বছরে মেয়াদ উত্তীর্ণ হবে, তাহলে আগামী বছরে ব্যয়ে রূপান্তরিত হবে। তাহলে এই 20,000-এর মধ্যে 6,000 যদি অগ্রিম হয়, তাহলে প্রকৃত বেতন কত টাকা? এই 14,000 টাকা এই বছরে মেয়াদ উত্তীর্ণ হবে।
তাহলে আমি যদি 6,000 টাকা অগ্রিম খরচ সমন্বয় সাধন না করি তাহলে 14,000 টাকার পরিবর্তে ব্যয় দেখা হবে 20,000 টাকা। তাহলে ব্যয় বেশি দেখা হবে, মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে ব্যয় বেশি দেখা হবে আর অগ্রিম খরচ সমন্বয়ে বাদ পড়লে আমাদের এই 6,000 টাকার সম্পদ দেখা হবে না। তাহলে একদিকে ব্যয় বেশি দেখা হবে আর একদিকে সম্পদ দেখা হবে না, সম্পদ কম দেখা হবে। তাহলে এখন কি বলতেছে কয়ে আয় হ্রাস ও সম্পদ বৃদ্ধি। আয় হ্রাস ও সম্পদ বৃদ্ধি তো কোনো অপশনে নাই, এখানে ব্যয় বেশি হয়েছে, ব্যয় বেশি হয়েছে মানে তো আয় হ্রাস পাইছে, কিন্তু সম্পদও তো হ্রাস পাইছে। তাহলে খ আয় হ্রাস সম্পদ হ্রাস, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমি ব্যয় বেশি দেখাইছি, মানে ব্যয় যখনই বেশি দেখাবো তাহলে 6,000 টাকার আয় কম দেখা হয়েছে। আর আমি যেহেতু অগ্রিম খরচ সমন্বয়ে বাদ করে দিছি তাহলে 6,000 টাকা আমি অগ্রিম ব্যয় দেখাইনি, মানে সম্পদ দেখাইনি, তাহলে সম্পদ হ্রাস পাইছে। তাহলে আমাদের খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আসো তুমি 26, কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলে প্রয়োজন। এবার সমাপনী দাখিলে রিলেটেড আমরা এমসিকিউ সমাধান করব। সমাপনী দাখিলে প্রয়োজন অস্থায়ী হিসাবকে বন্ধ করার জন্য। এখন আমি যদি সহজে বলি অস্থায়ী হিসাব কোনগুলো, তুমি মাথায় রাখবা মৌলিক হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ওই, এ সমান এল প্লাস ওই, এই তিনটা হচ্ছে স্থায়ী হিসাব। এই তিনটা ব্যতীত অন্যান্য যে হিসাবগুলো আছে, অন্যান্য হিসাব কী কী আছে, সকল আয়, সকল ব্যয়, উত্তোলন, এই তিনটা হচ্ছে অস্থায়ী হিসাব। তাহলে কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলা প্রয়োজন, সমাপনী দাখিলা প্রয়োজন উত্তোলনের জন্য মূলধন, অগ্রিম বীমা, অনুপার্জিত আয়, এই তিনটা শ্রেণীর অন্তর্ভুক্ত। তার মানে সম্পদ স্থায়ী হিসাব, দায় স্থায়ী হিসাব, মালিকানা সত্ত্ব স্থায়ী হিসাব, মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে অস্থায়ী হিসাব কোনগুলো, ব্যয়, আয়, উত্তোলন, এগুলো অস্থায়ী হিসাব। অস্থায়ী হিসাবগুলোকে হিসাবকাল শেষে সমাপনী দাবেদা দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় বা শূন্য করা হয়। ওকে, এই হিসাবগুলোর জের পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয় না। পরবর্তী হিসাবকালে কোন হিসাবগুলোর জের স্থানান্তরিত হয়, স্থায়ী হিসাবের জের সম্পদ, দায়, মার্গের সত্ত্ব, এগুলো স্থানান্তর করা হয়। তাহলে কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলা প্রয়োজন, ক উত্তোলন। এবার আসো 27, সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে জের শূন্য হয়। সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে জের শূন্য হয়। কার জের শূন্য হয়, সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে আসলে অস্থায়ী হিসাবের জের। সেবায় অস্থায়ী হিসাব, সাপ্লাই সেটা সম্পদ, পুঞ্জীবিত অবস্থায়, পুঞ্জীবিত অবস্থা হচ্ছে বিপরীত সম্পদ। সম্পদ স্বাভাবিক হোক আর বিপরীত হোক, সম্পদ মানে এ, স্বাভাবিক সম্পদ সম্পদকে বাড়ায়, বিপরীত সম্পদ সম্পদকে কমায়। সম্পদ বাড়ুক আর কমুক এ, দায় বাড়ুক আর কমুক এ, ওই বাড়ুক আর কমুক এ, মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে সেবা আয় এটা হচ্ছে অস্থায়ী হিসাব। সাপ্লাইস এটা স্থায়ী হিসাব, অর্থাৎ স্থায়ী হিসাব বলতে এর জের পরবর্তী হিসাবকালে যাবে, পুঞ্জীবিত অবস্থায় এর জের পরবর্তী হিসাবকালে যাবে, অগ্রিম বিমা এর জের পরবর্তী হিসাবকালে যাবে। সেবা আয়ের জের এটা আয় বিবরণীতে গিয়ে বন্ধ হবে। এটা সহজভাবে যদি আমি ব্যাখ্যা দিই তাহলে এটা অস্থায়ী হিসাব। এইটার জের আমি কী করব, শূন্য করব। কার মাধ্যমে, সমাপনী দাখিলার মাধ্যমে। ওকে, তাহলে ক আছে কারেক্ট অ্যান্সার। 28, নিচের কোন হিসাবটির জন্য সমাপ্তি জাবেদা করতে হয় না। সমাপ্তি জাবেদা করতে হয় না স্থায়ী হিসাবের জন্য। সেবা আয় এটা অস্থায়ী হিসাব, বিক্রয় আয় এটা অস্থায়ী হিসাব, বেতন খরচ এটা অস্থায়ী হিসাব। সেবা আয় এটা আয়, বিক্রয় আয় এটা আয়, বেতন খরচ হচ্ছে আয়। তাহলে আমরা অস্থায়ী হিসাব কাকে কাকে জানি, সকল আয়, সকল ব্যয়, উত্তোলনকে। তাহলে ক হবে না, খ হবে না, ঘ হবে না, গ পুঞ্জীবিত অবস্থা এটা কি, বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ যেটাকে আমরা কন্ট্রা অ্যাসেট নামে জানি। তাহলে পুঞ্জীবিত অবস্থা এটা স্থায়ী হিসাব, এটা জের পরবর্তী হিসাবকালে স্থানান্তরিত হয়। তাই এটা কি করা হবে না, সমাপ্তি জাবেদা দাখিলা করার মাধ্যমে বন্ধ করা হবে না। তাহলে নিচের কোন হিসাবটির জন্য সমাপ্তি জাবেদা করতে হয় না, গ পুঞ্জীবিত অবচয়। আমরা কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম। এবার আসো 29, সমাপনী জাবেদার প্রয়োজনীয়তা হলো স্থায়ী সম্পদ হিসাব বন্ধ করা। স্থায়ী সম্পদ হিসাব বন্ধ করা কি সমাপনী জাবেদার প্রয়োজনীয়তা, না। কারণ আমরা অস্থায়ী হিসাবগুলোকে বন্ধ করার জন্য বা শূন্য করার জন্য মূলত সমাপনী দাখিলা প্রস্তুত করে থাকি। তাহলে আমরা প্রথমেই পেয়ে গেছি এক কারেক্ট অ্যান্সার না, তার মানে অবশ্যই 2 এবং 3 সঠিক অ্যান্সার। এটা চোখ বন্ধ করে তুমি দাগাবা, আর তোমাকে পড়তে হবে না, কোনো পড়ার প্রয়োজন নেই, কারণ এটা তো আসলে একটা উত্তর নাই, এখানে 2 বা ততোধিক উত্তর। তাহলে যদি তোমার একই রং বের হয়, এই 2টা পড়ে সমানষ্ট করা দরকার কি। তারপর আমি যেহেতু আমরা বুঝতেছি আমাদের পড়তে হবে। নামিক হিসাব বন্ধ করা, সনাতন আমরা যদি সনাতন পদ্ধতিতে নামিক হিসাব দেখি, সনাতন পদ্ধতিতে নামিক হিসাব কাদেরকে আমরা বলি, আয় ও ব্যয় বাচক হিসাবকে, আয়কে এবং ব্যয়কে আমরা নামিক হিসাব বলি। তো নামিক হিসাব মানেই আয় ও ব্যয়। তাহলে আয় ও ব্যয়কে তো আমরা সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করি, উত্তোলন হিসাব বন্ধ করা হয়। তার মানে 2 এবং 3 কারেক্ট অ্যান্সার। এবার 3 আসো, বিপরীত দাখিলা কখন দেওয়া হয়। বিপরীত দাখিলা দেওয়া হয় পরবর্তী হিসাবকালের শুরুতে। বিপরীত দাখিলা দেওয়া হয় পরবর্তী হিসাবকালের শুরুতে। তাহলে যে কোনো সময় না, যে কোনো সময় শুরুতে বা শেষে না, এটি নির্দিষ্ট সময় শেষে না, এটি নির্দিষ্ট সময়ের শুরুতে, একটি নির্দিষ্ট সময়ের শুরুতে। তাহলে বিপরীত দাখিলা কখন দেওয়া হয়, একটি নির্দিষ্ট হিসাবকালের শুরুতে। এবার আসো
31। বকেয়া বেতনের বিপরীত দাখিলা হবে। এই বিপরীত দাখিলা, সমাপনী দাখিলা রিলেটেড আমার একটা ইউটিউবে ক্লাস আছে। এই ক্লাসটা দেখলে তোমাদের বিপরীত দাখিলার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আসলে আজকে আমরা বিপরীত দাখিলার কনসেপ্টটা এখানে ক্লিয়ার করতে চাচ্ছি না, এটা সময় সাপেক্ষ, আমার ক্লাসটা আরও লেন্দি হবে। খালি একটু আমি বলে দেই, বকেয়া বেতনের বিপরীত দাখিলা হবে বকেয়া বেতন, অর্থাৎ বকেয়া ব্যয়, বকেয়া আয়, এদের বিপরীত দাখিলা হয়। এদের বিপরীত দাখিলা কীভাবে হয়? সমন্বয় জাবেদাটাকে উল্টিয়ে লিখলেই এটার বিপরীত দাখিলা হয়। তুমি বকেয়া ব্যয়ের সমন্বয় জাবেদাটা চিন্তা করো। বকেয়া ব্যয়ের সমন্বয় জাবেদা হচ্ছে বকেয়া ব্যয় বলতে এখানে বেতন, বকেয়া বেতনের সমন্বয় জাবেদাটা তুমি চিন্তা করো। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এই সমন্বয় জাবেদাটাকেই উল্টিয়ে লিখলে আমরা যেটা পাবো এটাই বিপরীত দাখিলা। খুব সহজে মাথায় রাখবা, পৃথিবীর যে কোনো ব্যয় বকেয়া থাকলে এটার বিপরীত জাবেদা হবে, পৃথিবীর যে কোনো আয় বকেয়া থাকলে এর বিপরীত জাবেদা হবে। বিপরীত জাবেদা তুমি দিবা কীভাবে? সমন্বয় জাবেদাটাকে উল্টিয়ে লিখলে। পৃথিবীর যে কোনো ব্যয় যদি বকেয়া থাকে এর সমন্বয় জাবেদা কি? সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট, বকেয়া সংশ্লিষ্ট হিসাব ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে বকেয়া বেতনের সমন্বয় জাবেদা কি? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এটাকে যদি উল্টিয়ে লিখি তাহলে তো বিপরীত দাখিলা হয়ে যাবে। তাহলে বেতন হিসাব ডেবিট ছিল এখন ক্রেডিট হবে, বকেয়া বেতন হিসাব ক্রেডিট ছিল এখন ডেবিট হবে। তাহলে এখন খুঁজি এই যে ক্ষয়ে, ক্ষয় নাই আমাদের, ক্ষয় প্রিন্টিং মিস্টেক ক্ষয়ে আছে। এই যে বকেয়া বেতন হিসাব ডেবিট, বেতন খরচ হিসাব ক্রেডিট, বকেয়া বেতন হিসাব ডেবিট, বেতন খরচ হিসাব ক্রেডিট। এইটা সমন্বয় জাবেদা উল্টা ছিল, বেতন খরচ ডেবিট ছিল আর বকেয়া বেতন ক্রেডিট ছিল। এটাকে উল্টিয়ে লিখলেই আমাদের বিপরীত জাবেদা হবে, বকেয়া বেতন হিসাব ডেবিট, বেতন খরচ হিসাব ক্রেডিট। এইটার গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে বিপরীত দাখিলা। এটার ক্লাস দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সার্চ দিলেই পাবা, তোমরা দেখে নিবে অবশ্যই। তাহলে তোমরা ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, কারণ আমাদের আর কোনো এমসিকিউ নেই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।